আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পর্বে আর নতুন করে নিজের নাম বলবো না। আমি দেখেছি যে প্রায় প্রত্যেকটা পর্বেই যে নিজের নাম বলি একই রকমের ইন্ট্রোডিউসিং, আসলে খুব একটা ইন্টারেস্টিং লাগে না। হোয়াটএভার, আজকে মূলত যেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য বা আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি, সেটা হলো যে ইমারত নির্মাণ বিধিমালা 1996 থেকে আপনার একটা ভবনের ডিজাইন করতে গেলে মানে নকশা প্রণয়নকারীর যোগ্যতা কী, ঠিক আছে, অর্থাৎ যে প্ল্যান করবে তার কি কি যোগ্যতা থাকতে হবে বা সেই ব্যক্তিটি কে একাডেমিক্যালি, ঠিক আছে। এই পর্বটা কেন বলছি বা এই আলোচনাটা কেন করছি, মূল কারণ হলো বাংলাদেশে দেখবেন অনেক সময় পত্রপত্রিকায় ভুয়ো ডাক্তার ধরার অভিযান হয়, কিন্তু ভুয়া ইঞ্জিনিয়ার ধরা হয় না। অনেক লোক আছে হয়তো কোনো ইঞ্জিনিয়ারের সাথে কাজ করেছে, সাইটে কাজ করেছে, হ্যাঁ, কাজ সম্পর্কে কিছুটা ধারণা রাখে বা ফ্রড নিজেকে, সে আসলে আর্কিটেক্ট না, ইঞ্জিনিয়ার না, কোথায় লেখাপড়া করেনি, গভর্নমেন্টের যে নিবন্ধন নাম্বার, আইএবির কোড নাম্বার বা আইইবির কোড নাম্বার কোনোটা নেই, কিন্তু দেদারসে প্ল্যান করে যাচ্ছে, মানুষকে প্রতারিত করছে। তাই আজকের এই পর্বটা যে ইমারত নির্মাণ বিধিমালা 1996 থেকে নকশা প্রণয়নকারী কী কী যোগ্যতা থাকতে হবে। আমার এই ভিডিওগুলো করার বা এপিসোডগুলো করার মূল কারণ হচ্ছে মানুষকে সচেতন করে তোলা, ঠিক আছে। তো ইমারত নির্মাণ বিধিমালা 1996 কেন, মূল কারণ হচ্ছে বাংলাদেশের যত পৌরসভা আছে, অ্যাজ ফার অ্যাজ আই কনসার্ন, যে 1996 অনুযায়ী কিন্তু প্ল্যানগুলো অ্যাপ্রুভ হয়, ঠিক আছে। হোয়াটএভার, আমরা কথা দীর্ঘায়িত না করে সরাসরি 1996 অনুযায়ী কে কে প্ল্যান করতে পারবে, কোন উচ্চতার ভবন, এই যে আরেকটু জুম ইন করে বড় করি, নকশা প্রণয়নকারীর যোগ্যতা, ঠিক আছে। তার আগে আরেকটা কথা বলে রাখি, আপনারা আমার যেই ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটিতে গেলে নির্মাণ বিষয়ক বিভিন্ন ভিডিও পাবেন, বিভিন্ন তথ্যপাত্র পাবেন। পাশাপাশি আমি বিভিন্ন দিকে দেশের বাইরে ট্যুর করি, সেই জিনিসগুলো শেয়ার করি। যেমন ধরেন পৌরসভা থেকে প্ল্যান অনুমোদন নিতে আপনার কি কি কাগজপত্র লাগবে সেই নিয়ে একটা পর্ব করেছি। তারপর যেমন ধরেন আপনার জায়গা কতটুকু আছে, আপনি আশেপাশে কতটুকু জায়গা নিয়ম অনুযায়ী ছাড়তে হবে, সেই জন্য জায়গা ছেড়ে ভবন করার আইন সেটা। তারপরে খুব জরুরি ভবনের কাজ করতে হলে কোন চারটা নকশা করতে হবে সেই বিষয়, এগুলো আমার চ্যানেলে আপনি গেলেই দেখবেন যে এই নির্মাণ বিষয়ক বিভিন্ন ওয়াজ নসিহত আছে, পাশাপাশি অন্যান্য হাবিজাবি ভিডিও আছে। হোয়াটএভার, আমরা মূল আলোচনায় চলে যাই। দেখি যে নকশাকারীর, যেমন ধরেন আপনি শুরুতেই চলে আসি আর কি, চারতলা আবাসিক পর্যন্ত, অর্থাৎ যেমন ধরেন আপনার ভবন সর্বোচ্চ 4 তলা হাইট পর্যন্ত করবেন, 4 তলা ভবন, সেই ক্ষেত্রে সেটা করার মতো যোগ্যতা কে কে রাখে। নাম্বার 1 হচ্ছে দেখেন স্নাতক স্থপতি, অর্থাৎ গ্রাজুয়েট আর্কিটেক্ট, হ্যাঁ, যে বাংলাদেশের স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট হোক, তারপর আসানুল্লাহ ইউনিভার্সিটি হোক, শাহজালাল হোক, তারপর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি হোক, নর্থ সাউথ হোক, তারপর চিটাগাং ইউনিভার্সিটি হোক, এই যে এরকম যতগুলো প্রতিষ্ঠান আছে সেখান থেকে স্থাপত্যবিদ্যায় যারা লেখাপড়া করেছে তাদেরকে স্নাতক স্থপতি বলে। আর একটা কোড নাম্বার থাকতে হবে। আপনি ভবনের নকশার কাজ যাকে দিয়ে করাবেন আগে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার সাইন করার অথরিটি, সিগনেচার করার অথরিটি আছে কিনা বা সেই কোড নাম্বার আছে কিনা। তারপর হচ্ছে কি স্নাতক প্রকৌশলী, অথচ যেমন ধরেন বিসি সিভিল ইঞ্জিনিয়ার, সহজে বোঝার জন্য ডিপ্লোমা স্থপতি, সেটা আশা করি বুঝতে পারছেন, ডিপ্লোমা প্রকৌশলী অথবা সার্টিফিকেট প্রাপ্ত নকশাকার, অর্থাৎ 4 তলা পর্যন্ত ভবনের করতে গেলে এই ক্যাটাগরি হইতে হবে। 5 বা ততোধিক তালা বিশিষ্ট, যেমন আপনার ভবনের উচ্চতা যেমন ধরেন 4-এর উপরে, 5 তলা, 6, 7, 8, 9, 10 এই যে লেখা আছে যে কোনো তলা বিশিষ্ট এনি হাইট, সেক্ষেত্রে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার শুধু সাইন করলে হবে না বা তার কন্ট্রিবিউশন থাকলে হবে না, সেক্ষেত্রে আর্কিটেক্টের স্নাতক স্থপতি মাস্ট।
অনেক পৌরসভা কিন্তু দেখা যায় এই জায়গাগুলিতে আর্কিটেক্টের সাইন বাধ্যতামূলক আইন অনুযায়ী থাকলেও দেখা যায় এই জিনিসগুলো তারা নিজেরা করে ফেলে। হ্যাঁ, এগুলো দেখে না, একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়েছে। অর্থাৎ 4 তলার উপরে ভবন গেলে কিন্তু ভবন করতে হলে অবশ্যই আর্কিটেক্ট লাগবে। এই বিষয়টা একেবারে ইমারত নির্মাণ বিধিমালা 1996 অনুযায়ী পরিষ্কার। এখানে কিন্তু অন্য কোনো অপশন বা কমা কিচ্ছু নেই, এখানে স্নাতক স্থপতি। এবার আসি সরকার কর্তৃক নির্ধারিত ভিআইপি সড়কসমূহ, যেমন ধরেন ঢাকাতে বা বিভিন্ন জেলা শহরে কিছু কিছু ভিআইপি রোড আছে সিটি কর্পোরেশনের ভিতরে, তখন কিন্তু সেখানেও একই ক্যাটাগরি আর্কিটেক্ট স্নাতক স্থপতি। তারপরে যেমন সরকার কর্তৃক নির্ধারিত ভিআইপি সড়কসমূহ পাশে নির্মিত ইমারত নকশা, সেখানেও স্নাতক স্থপতি মাস্ট। এখন পুকুর খনন, পাহাড় কর্তন, ধ্বংসসাধনের ক্ষেত্রে স্নাতক পুরকৌশলী অথবা স্থপতি। যেমন আইনের কথা, আপনি যদি পাহাড় কাটতে যান, পুকুর কাটতে যান, সেই ক্ষেত্রেও কিন্তু একই স্নাতক পুরকৌশলী অর্থাৎ বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার অথবা বিএসসি মানে ব্যাচেলার ডিগ্রিধারী আর্কিটেক্ট। আচ্ছা, এখন আসেন ব্যাখ্যা। এই উপবিধিতে স্নাতক ডিপ্লোমা সার্টিফিকেট বলতে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত স্নাতক ডিপ্লোমা বা সার্টিফিকেট বুঝাইবে। অর্থাৎ ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমার সরকার অনুমোদন, প্রত্যেকটি নকশায় উহার প্রণেতার নাম, অর্থাৎ যে প্ল্যান করছে তার নাম থাকতে হবে, ঠিকানা থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে, এবং কোন কনসাল্টিং ফার্ম বা কারিগরি উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক নকশা প্রণয়ন বা অর্থাৎ এটা যদি কোনো ফার্মের আন্ডারে হয়, কোনো কনসালটেন্সির, তার নাম ঠিকানা স্বাক্ষর টাক্ষর সবই থাকতে হবে সিল সহ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরী এলাকার নকশা প্রণয়নের জন্য উপবিধি 1 এ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের একটি তালিকা উক্ত এলাকার নকশা অনুমোদনকারী কর্তৃপক্ষ প্রণয়ন, অর্থাৎ যেমন ধরেন ঢাকায়, সিলেট, এসব রাজুকটা বা অন্যান্য যে সিটি কর্পোরেশন আছে, এইসব এলাকাতে দেখা যায় সিটি কর্পোরেশনটা লিস্ট আছে যে আমার এই এলাকায় এই আর্কিটেক্ট এই ইঞ্জিনিয়ার কাজ করে। দেখেন অনেক দেখা যায় আর্কিটেক্ট, অনেকেই ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তাদের দেখা যায় কি এই যে কোড নেই, কি লেখা আছে, প্রত্যেক নকশায় উহার প্রণেতার নাম, ঠিকানা ও স্বাক্ষর থাকিবে। স্বাক্ষর করতে গেলে এই কোড নাম্বার লাগবে, ঠিক আছে? এই কোড ছাড়া কিন্তু এই যে আপনারা ইমারত নির্মাণ বিধিমালা 1996 আপনারা চাইলেই গুগল করলে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনি বাড়ির কাজ যাকে দিয়ে করাচ্ছেন, যে ইঞ্জিনিয়ারকে দিয়ে, সেই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট সেই অথরিটি রাখে কিনা, সে গভর্নমেন্ট নিবন্ধিত কিনা, এই বিষয়টি কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন। এটা কিন্তু বাংলাদেশে গেজেটের অতিরিক্ত সংখ্যায় এই বিজ্ঞাপন ইমারত 1996 প্রজ্ঞাপন পাবলিশড হয়েছে 18 জুলাই 1996। হ্যাঁ, তারপরেও কিন্তু কিছুদিন আগে 2020-21 সালের দিকে আরেকটা নিয়ম আপডেট হয়েছে, সেখানে কিন্তু এই ঘরটা উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি একটু আবার দেখাই, এই যে 4 তলা পর্যন্ত আবাসিক নকশার ক্ষেত্রে এই যে ডিপ্লোমা পুরকৌশলী মানে সিভিল ইঞ্জিনিয়ার কোনো কাজ করতে পারবে না। এটা একদম অনেস্ট অ্যান্ড ক্লিয়ার কাট। কিছুদিন আগে দেখেছি যারা আইডিবির মেম্বার তারা এটা নিয়ে আন্দোলন করেছে যে ডিপ্লোমা 96 অনুযায়ী যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 4 তলা পর্যন্ত করতে পারবে, কিন্তু এই যে 96 যে আইন কিছুদিন আগে 2-2.5 বছর আগে বা 3 বছর আগে যে কারেকশনটা হয়েছে 20-21 সালের দিকে, সে অনুযায়ী কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেই কাজটা করতে পারবে না। তো আপনারা ভিডিও দীর্ঘায়িত করব না, আশা করি ভবন নির্মাণ অবশ্যই সচেতন হবেন। আর পরবর্তী পর্বে আপনাদের সাথে পৌরসভার ভিতরে 7 তলার উপরে ভবন করতে গেলে কি পরিমাণ জায়গা ছাড়তে হবে বা ভবন করার ক্ষেত্রে আইন কানুন কি, সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর ভবন নির্মাণে কিন্তু অবশ্যই সচেতন হবেন। ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।